ওকে, তাহলে হচ্ছে আমরা টাইপ 4 থেকে শুরু করি। আমি মাত্র দেখলাম যে আমার খাতার মধ্যে টাইপ 4 তোলা নেই। হ্যাঁ, মানে স্যার মনে হয় জাস্ট একটা আইডিয়া দিছিল সামথিং, বা আমি হয়তো তুলতে পারিনি। তো আমি কোশ্চেন বানায় হচ্ছে তোমাকে দেখাচ্ছি এটা কিভাবে, খুবই ইজি আর কি। ঠিক আছে, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। টাইপ 5 না 6 থেকে জানি দেখলাম সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো টাইপ 4 এ আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে 310 সিসি সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করতে 95 গ্রাম দ্রব্য লাগে। সম্পৃক্ত দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.8 হলে দ্রাব্যতা কত? তো সিম্পল, আমরা এখন পর্যন্ত একটা জিনিসই জানি যে দ্রাব্যতা মানে আমার 100 গ্রাম দ্রাবকে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটাই আমাকে বের করতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো সবসময় কিন্তু আমরা দ্রাব্যতা রিলেটেড যত ম্যাথই করছি না কেন বা যে কনসেপ্টগুলো আমরা শিখি না কেন, সবগুলোতে সবই গ্রাম গ্রাম গ্রাম। এখানে সিসি, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, অর্থাৎ আয়তনের কোনো কিছু ছিল না। তো বুঝতেই পারতেছি এখানে আমাদের আসলে একটাই ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। আমার সবসময় আসলে চাই হচ্ছে এম, কিন্তু আমাকে ভি দিয়ে দেওয়া, সো আমার রো লাগবে। সেই রোটা আমি কোত্থেকে পাবো? এই যে আপেক্ষিক গুরুত্ব থেকে পাবো। ঠিক আছে, এই হচ্ছে আমার প্ল্যান। এখন আমরা কি জানি? আপেক্ষিক গুরুত্বকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সো গিভেন বা দেওয়া আছে এস ইজ ইকুয়াল টু 1.8, ছোট হাতের এস। হ্যাঁ, স্পেসিফিক গ্র্যাভিটি, যেখান থেকে আপেক্ষিক গুরুত্ব আসছে, এস। তো এস ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রো ডিভাইডেড বাই রো ওয়াটার। ওকে, তাহলে 1.8 ইজ ইকুয়াল টু রো কিসের বলতো, যেটা আমি বের করতে যাচ্ছি, সম্পৃক্ত দ্রবণ। আমি নিচে ছোট ছোট করে লিখলাম রো অফ সম্পৃক্ত দ্রবণ ডিভাইডেড বাই রো অফ ওয়াটার। এখন আমরা জানি যে রো অফ ওয়াটার কিন্তু দুইটা হইতে পারে। এক, তুমি এখানে 1000 কেজি পার মিটার কিউব লিখতে পারো, অথবা 1 গ্রাম পার সিসি লিখতে পারো। ইটস আপ টু ইউ। 1 গ্রাম পার সিসি কিন্তু, আবার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কারণ সিসি মানে কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, বাট সিসি লিখলে পাওয়ার দিতে হবে 1, কারণ সিসি কিউবিক সেন্টিমিটার। হ্যাঁ, আর সেন্টিমিটার পার মানে কিউব লিখলে তখন কিন্তু আবার পাওয়ার 3 দিতে হয়। ঠিক আছে, খেয়াল করো এগুলো। আমি এখানে কোনটা ইউজ করব? আমি আসলে ইউজ করতে চাচ্ছি এইটা, কারণ আমরা দেখতেছি যে এখানে সিসি আছে। যদি এখানে মিটার কিউব দেওয়া থাকতো তখন হয়তো আমি এটা ইউজ করব। ঠিক আছে, ওকে, গেল। তাহলে এখন যেটা করতে পারি আমি সেটা হচ্ছে এখানে আমি 1 গ্রাম পার সিসি ইউজ করলাম। তাহলে আমার রো অফ সম্পৃক্ত দ্রবণ চলে আসতেছে আসলে 1.8 ইন্টু 1, অর্থাৎ 1.8 গ্রাম পার সিসি। ওকে, তাহলে সুতরাং আমি কি জানি? এম অফ সম্পৃক্ত দ্রবণ ইজ ইকুয়াল টু রো ভি। রো কত? 1.8 গ্রাম পার সিসি, এবং ভি কত? 310 সিসি। তাহলে এখান থেকে আসলে আমি যেটা পাই, 1.8 ইন্টু 300 চলে আসতেছে 540 গ্রাম। তাহলে আমি সুন্দর মতো সম্পৃক্ত দ্রবণ পেয়ে গেলাম 540 গ্রাম, যেখানে আমার সেখানে দ্রব্য কত আছে? দ্রব্য আছে কিন্তু 95 গ্রাম। তাহলে আমি দ্রাবক বের করে ফেলি। ঠিক আছে, তাহলে সুতরাং দ্রাবক ইজ ইকুয়াল টু 540 বিয়োগ 95 গ্রাম। 540 থেকে 95 যদি আমি বাদ দিই তাহলে কত হয়? 445 গ্রাম। তাহলে আমি কি লিখতে পারি? 445 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 95 গ্রাম। সুতরাং আমি বের করতে চাই 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 95/445 ইন্টু 100 গ্রাম। তাহলে 95/445 ইন্টু 100 গ্রাম কত হয়? 21.35 গ্রাম। সো দ্রাব্যতা আসলে কত? দ্রাব্যতা আসলে আমার 21.35 বা 21.35 গ্রাম। ওকে, গেল, খুব ভালো কথা। এইবার আমরা টাইপ 5-এ চলে যাই। তাহলে এই হচ্ছে কি আমার টাইপ 5। ওকে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা বড় বড় ম্যাথের দিকে যাচ্ছি। হ্যাঁ,
ওকে, তাহলে হচ্ছে 190 গ্রাম দ্রবণে 32 গ্রাম দ্রবীভূত আছে। যদি দ্রবের দ্রাব্যতা 41 হয়, তবে দ্রবণটি সম্পৃক্ত করতে আরো কতটুকু দ্রব লাগবে? এই কোশ্চেনটা কিন্তু কনসেপ্টের জন্য খুবই খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করি। সেটা হচ্ছে যে তুমি কি করতে পারো বলো তো? তুমি একটা সম্পৃক্ত দ্রবণ বানাইতে চাও, ঠিক আছে? সম্পৃক্ত দ্রবণ তুমি বানাইতে চাও। তুমি মনে করো অসম্পৃক্ত অবস্থায় আপাতত আসো, তুমি এখন সম্পৃক্ত বানাইতে চাও, অর্থাৎ তোমার সামনে যে গ্লাসে রাখা পানি আছে সেই পানি আরো লবণ নিতে পারে, কারণ সে তো অসম্পৃক্ত অবস্থায় আছে। সম্পৃক্ত পোর্শনে তুমি যদি ওকে নিয়ে যেতে চাও, তাহলে তার সর্বোচ্চ সে যতখানি লবণ ধরে রাখতে পারে সেই পোর্শনে তোমার যাইতে হবে আর কি। এইটা তুমি কয় ভাবে করতে পারো? তুমি আমাকে বলবা, আরে এটা তো খুবই ইজি। আমি সম্পৃক্ত দ্রবণ থেকে যদি আমি আমি যদি অসম্পৃক্ত থেকে আমি যদি সম্পৃক্ত স্টেজে যাইতে চাই, আমি আরো লবণ দিব, লবণ ঢালবো, সিম্পল এজ দ্যাট। কিন্তু আমি যদি তোমাকে বলি এটাই একমাত্র ওয়ে না, আমি অন্য একটা কাজ করতে পারি। আমি কি করলাম, এখানে যে পানিটা আছে দ্রাবকটা, সেটা কিছুটা আমি ফেলে দিলাম, তাহলে আমার দ্রাবক এখন হয়ে গেল এতখানি, পানি আছে এতখানি। তাইলে এর ভেতরে তো আমার লবণ ঢালার আর দরকার নেই, কারণ দ্রাবকই কমে গেল, তাহলে তার পাওয়ারও কমে গেছে, সে বেশি বেশি সম্পৃক্ত হওয়ার মতো প্রবাবিলিটি তার বেড়ে গেছে। অর্থাৎ তুমি কোনো একটা দ্রবণকে সম্পৃক্ত করতে পারো দুইটা মেকানিক্যাল প্রসেসের মাধ্যমে। সম্পৃক্ত করার ওয়ে এক হচ্ছে দ্রব ঢালবো, অথবা দ্রাবক ফেলবো। সো সিম্পলি দুইটা ওয়ে। আচ্ছা, খুব ভালো কথা, দুইটা ওয়ে। তো এখানে আমরা আসলে কোনটা করছি সেটা একটু দেখি। এখানে আমাকে বলছে যে আর কতটুকু দ্রব্য লাগবে, অর্থাৎ তুমি আসলে আমাদের এই টাইপ 5 অনুযায়ী দ্রব্য ঢালবোটাই বেছে নিছো বাই ডিফল্ট। দ্রাবক আর ফেলতেছো না, তাহলে তো জিজ্ঞেসই করতো, বলতো যে কতটুকু দ্রাবক ফেলা লাগবে, তা তো জিজ্ঞেস করে নেই। সো কতটুকু দ্রব্য লাগবে মানে তুমি আর কতটুকু দ্রব্য এটার ভিতর ঢালবা, আর কতটুকু। তার মানে আসলে তোমার দ্রাবকের পরিমাণটা সেম, তুমি দ্রাবককে ফেলাও নাই, নতুন দ্রাবক দেও নাই। কারণ তুমি যদি নতুন দ্রাবক দাও, তাহলে তো তো এমনি সম্পৃক্ত তুমি করতে দিচ্ছ, ও সম্পৃক্ত তো হবেই না, আরো অসম্পৃক্ত হয়ে যাবে আরো দ্রাবক দিলে, কারণ তার অ্যাবিলিটি বেড়ে যাবে। তাহলে কথার কথা, আমি যদি বলি যে আমার দ্রবণের পরিমাণ কত, 190 গ্রাম, আমার দ্রব্য আছে কত, 32 গ্রাম, দেয়ার ফর আমার দ্রাবক আসলে কত, 190 বিয়োগ 32 গ্রাম। তাহলে 190 বিয়োগ 32 কত হয়, আমি একটু ক্যালকুলেটারে দেখি। এটা চলে আসতেছে হচ্ছে 158 গ্রাম। ওকে, খুব ভালো কথা। এইবার আমি যেটা আসলে বের করতে চাই সেটা হচ্ছে এই 158 গ্রাম যে আমি বের করলাম, এই এখনো কিন্তু সে অসম্পৃক্ত অবস্থায় আছে, তাই না? সম্পৃক্ত কিন্তু এখনো সে হয়নি। তোমাকে জানতেই চাইছে যে সম্পৃক্ত করতে আর কত দ্রব্য তুমি ঢালবা। এইবার আসো, তোমাকে কিন্তু দ্রাব্যতা গিভেন, দ্রব্যের দ্রাব্যতা 41। এই দ্রব্যের দ্রাব্যতা 41 এই সেন্টেন্স থেকে তুমি আসলে কি বের করে আনতে পারো বলো তো? এই সেন্টেন্সটা থেকে তুমি আসলে যেটা বের করে আনতে পারো সেটা হচ্ছে যে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 41 গ্রাম। উপরে কি লেখা উচিত বলো তো? সম্পৃক্ত দ্রবণে। কারণ এখন আমি যে কেসটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু আমি জানি, আমার ইনফরমেশন, রিয়েল সিনারিও কিন্তু সেটা না। রিয়েল সিনারিও কিন্তু দ্রবণ আছে 190 গ্রাম, দ্রব্য আছে 32 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে যদি দ্রব্য থাকে 41 গ্রাম, তুমি কত দ্রাবকের জন্য বের করতে চাও? 158 গ্রামের জন্য, কারণ সেটাই তো তোমার রিয়েল লাইফে আছে। 41/100 × 158 গ্রাম। তাহলে 41/100 × 158 গ্রাম করলে দেখবা এটা চলে আসতেছে 64.78 গ্রাম। তার মানে তুমি যদি 158 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে চাও, তোমার লাগবে 64.78 গ্রাম, কিন্তু তোমার আছে কত, 32 গ্রাম। তাহলে তোমার আরো লবণ ঢালতে হবে। তাহলে সুতরাং দ্রব্য ঢালতে হবে
আরো দ্রব্য ঢালতে হবে, এটা লিখলে বেশি ইজিয়ার হবে। আরো দ্রব্য তুমি কত ঢালবা, 64.78 মাইনাস 32 গ্রাম, কত আসে আনসার, 32.78 গ্রাম। সো এই হচ্ছে আমাদের আনসার, যে তুমি আরো আরো কত ঢালবা। ঠিক আছে, সো আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে সিচুয়েশনগুলো চিন্তা করবো। যে ম্যাথগুলো করে দিয়েছি এগুলো যদি ঠিকঠাক মতো বুঝো, তাও তোমার একটু প্র্যাকটিস করা লাগবে। লাস্টবার তোমার প্রবলেম ছিল তুমি প্র্যাকটিস কম করছো, তো প্র্যাকটিস করতে হবে। বাট যাই হোক না কেন, এই ম্যাথগুলো একটু বুঝে বুঝে করা ট্রাই করবে। আচ্ছা, আমরা এখন টাইপ 6 দেখি আর কি। এই টাইপ 6টা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি আমার খাতা দেখো, এটা যশোর বোর্ড 17তে অলরেডি আসছে। সো টাইপ 6 ইজ যশোর বোর্ড 17, টাইপ 6 ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথ অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি অনেকবার দেখছি টেস্ট পেপারে। আচ্ছা দেখি, 320 গ্রাম, গ্রামকে শুধু জি দ্বারা এক্সপ্রেস করলাম, সম্পৃক্ত দ্রবণকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসলে কত গ্রাম তলানি পড়বে। ব্র্যাকেটে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, যে 90 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা যথাক্রমে 28.6 এবং 25.1। ওকে, এখানে মিসকনসেপশনটা কই হয় সেটা হচ্ছে আমি ম্যাথটা করানোর পরে হচ্ছে তোমার মানে করাইতে করাইতে বলবো আর কি। সিচুয়েশন খুবই সিম্পল, 90 ডিগ্রি সেলসিয়াসে একটা দ্রবণ ছিল, তুমি যদি তাকে শীতল করো, এই রিলেটেড ম্যাথ আমরা টাইপ 2তে করছি। শীতল করা মানে কি, তুমি তার টেম্পারেচার কমাচ্ছ। যদিও 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের জন্য খুব একটা শীতল না, কিন্তু যেহেতু তার আগে ইনিশিয়াল স্টেজ এসে 90 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তুমি টেম্পারেচার যতই কমো না কেন সেটাই তার শীতল অবস্থা। তো তুমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাকে নিয়ে গেছো, তো স্বাভাবিকভাবে ওর তো আর আগের মতো এত সুন্দর তো ধরে রাখতে পারবে না, ছেড়ে ছেড়ে দিতে থাকবে। সো কিছু তলানি পড়ছে, তো তোমাকে এটাই জানতে চাইছে যে আসলে তলানি কত পড়বে, কত গ্রাম পড়বে তলানি। সবই বুঝলাম, এখানে সবাই কোন ভুলটা করে একটু দেখো। দেখো, যখন তলানি পড়ে তার মানে কি, আগে যত দ্রব্য ধরে রাখছিল সে আর তত দ্রব্য ধরে রাখতে পারতেছে না, ছেড়ে দিচ্ছে। তার মানে দ্রবণের পরিমাণটাও কমতেছে। কি বুঝাতে চাইলাম, বুঝাইতে চাইলাম যেটা সেটা হচ্ছে, মনে করো সে কথার কথা 90 ডিগ্রি সেলসিয়াসে পানির মধ্যে, আচ্ছা এটা হাইলাইট দিয়ে দেখি, মনে করো হচ্ছে এতখানি লবণ আছে কথার কথা। তুমি যখন শীতল করতেছো 30 ডিগ্রি সেলসিয়াসে, তুমি যখন নামাইছো, আগের মতোই পানি আছে, কিন্তু এখন তো তলানি পড়বে। তলানি পড়া মানে কি, দেখো পানিতে দ্রবীভূত হওয়ার যে পরিমাণটা সেটা কমে যাবে না। পানিতে আগে এই যে অল্প কমে গেল, অর্থাৎ তুমি তলানিতে দেখতে পাচ্ছ লবণ, কিন্তু লবণ যে ভিতরে ঢুকা ছিল সেই লবণের পরিমাণটা তো কমে গেল, দ্রব্য তো কমে গেল। আর দ্রব্য যদি কমে যায়, আমরা কি জানি, দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব্য প্লাস দ্রাবক, তাহলে দ্রবণও কমে যাবে। কিন্তু একজন কমবে না, সে কে জানো, সে হচ্ছে দ্রাবক। দ্রাবক আগে যা ছিল এখনো তাই আছে, কারণ আমি বলছিলাম তোমাকে যে দ্রাবক হচ্ছে, তুমি টেম্পারেচার চেঞ্জ করলে দ্রাবক আসলে কনস্ট্যান্ট থাকে। দ্রব্য চেঞ্জ হয়, দ্রব্য তলানি পড়ে, আরো ভিতরে বেশি ঢুকে যায়, অতিপৃক্ত অবস্থা তৈরি হয়, সবই দ্রবের চেঞ্জ। দ্রাবকের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এখন আমি তোমাকে ম্যাথটা করাই দিই, এরপর আমি তোমাকে বলি যে এখানে আসলে সবাই ভুলটা কোন জায়গায় করে। আচ্ছা, প্রথমে আসো 90 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কথা বলি। ওকে, তাহলে 90 ডিগ্রি সেলসিয়াসে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে, দেখো 90 ডিগ্রি সেলসিয়াসের দ্রাব্যতা কত, 28.6। তাহলে আমি লিখতে পারি না, 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে 28.6 গ্রাম, লিখতে পারি, লিখলাম। এইবার তোমার তো দ্রব্য নাই,
মানে সরি, তোমার তো দ্রাবক নাই, তোমার কি আছে? তোমার আছে দ্রবণ। দ্রবণ আছে তোমার, তাই না? আবার আগের মতো তোমাকে দ্রবও দেওয়া নাই যে তুমি দ্রবণ থেকে দ্রব বিয়োগ করে দ্রাবক বের করে আনবা, তুমি কিছুই তো দাও। তাহলে আমি একটা কাজ করি, আমি যদি এরকম ভাবে লিখি যে সুতরাং 100 + 28.6 গ্রাম দ্রবণে দ্রব আছে 28.6 গ্রাম, সেটা কি খুব ভুল হবে? না তো। আমি জানি আমার দ্রাবক আছে 100 গ্রাম, দ্রব আছে 28.6, সো আমি লিখতেই পারি একটা আইডিয়াল সিচুয়েশনে আমার দ্রবণ থাকবে 128.6 গ্রাম। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম? সুতরাং 128.6 গ্রাম দ্রবণে দ্রব আছে 28.6 গ্রাম। ওকে, খুব ভালো কথা, লিখতে পারলাম। ওকে, এইবার আমি কতর জন্য বের করব? আমার সিচুয়েশন কি? 320 গ্রাম দ্রবণে কত আছে সেটা বের করা। 28.6 বাই 3, সরি, বাই হচ্ছে 128.6 ইন্টু 320 গ্রাম, এটা চলে আসে 71.17 গ্রাম। ওকে, তাহলে 320 গ্রামে আমার 71.17 গ্রাম আসলে আছে, এটা আমি বের করলাম। এইবার কি হয়, মানুষ যে ভুলটা করে, স্টুডেন্টরা যে ভুলটা করে, সিমিলার জিনিসটা তারা 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করে। 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 25.1 গ্রাম, সুতরাং 100 + 25.1 গ্রামে আছে 25.1, সুতরাং 320-এ কত আছে বের কর। এতে কি ভুলটা হয় দেখো, এতে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে, দেখো খেয়াল করে, তুমি আমি যেমনটা বললাম যে তুমি যখন টেম্পারেচার চেঞ্জ করো তখন দ্রব কনস্ট্যান্ট হয়ে পড়ে। সরি, ভুল বললাম, দ্রাবক কনস্ট্যান্ট হয়, দ্রবর কিন্তু চেঞ্জ আছে। অতএব 320 গ্রাম দ্রবণে যে 71.17 গ্রাম দ্রবণ আছে, তুমি যখন জিনিসটাকে নামায়ে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতেছো, সে তো আর 320 গ্রাম থাকতেছে না। একটা জিনিস খেয়াল করো, এই 320 গ্রাম দ্রবণটা কিন্তু 90 ডিগ্রি সেলসিয়াসে। কি বলছে তোমাকে এই লাইনটাতে? বলছে 90 ডিগ্রি সেলসিয়াসে 320 গ্রাম ছিল, এরপর তুমি তাকে 30-এ নিয়ে গেছো, 30-এ নিয়ে যাওয়ার পরে সেই 320 গ্রামকে 320 গ্রাম আছে না, সে অন্য কিছু হয়ে গেছে। কি হয়ে গেছে তুমি জানো না, এই জন্য 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য কখনোই 320 গ্রাম ইউজ করা যাবে না। কি ইউজ করতে হবে তাহলে? দেখো, দেখো আমার 320 গ্রাম দ্রবণে দ্রব আছে কত? 71.17 গ্রাম, মাত্র আমি বের করলাম। সুতরাং আমার দ্রাবকের পরিমাণ কত? 320 বিয়োগ 71.17 গ্রাম, কত? 248.83 গ্রাম। এইটা কনস্ট্যান্ট, কারণ আমরা জানি দ্রাবকের কোনো চেঞ্জ হয় না, দ্রব আর দ্রবণের হয় টেম্পারেচার চেঞ্জ করলে। তাহলে আমার দ্রাবক 248.83 গ্রামটা আসলে কনস্ট্যান্ট। তাহলে আমি কি লিখতে পারি 30 ডিগ্রি সেলসিয়াসে 100 গ্রাম দ্রবণে দ্রব হচ্ছে 25.1 গ্রাম, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, দ্রব আছে 25.1 গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রাবকে দ্রাব আছে 25.1 গ্রাম। তাহলে সুতরাং আমার দ্রাবকের পরিমাণটা কত? 248.83 গ্রাম। দ্রাবকে দ্রব আছে 25.1 বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু 248.83 গ্রাম। তাহলে এটা কত আসে? এটা চলে আসতেছে হচ্ছে 62.46 গ্রাম। এখন ভুলটা কোন জায়গায় হইতো? ভুলটা হইতো যদি আমি এভাবে চিন্তা করতাম যে, ভুলটা কখন হইতো যদি আমি এভাবে চিন্তা করতাম যে 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে 25.1, সুতরাং 125.1 দ্রবণে দ্রব আছে 25.1, অতএব 320-এ কত, তখন ভুলটা হতো। কারণ আমি বারবার বলতেছি যে যখন তুমি 320 গ্রামকে 90 থেকে 30-এ জাম্প করে নিয়ে গেছো, তখন অবশ্যই দ্রবণের পরিমাণটা কমে গেছে, কারণ তলানি পড়ছে, কিন্তু দ্রাবকের কোনো চেঞ্জ হয় নাই। সো তোমাকে সেকেন্ড কেসটা দ্রাবকের উপরে নির্ভর করে নিতে হবে। প্রথমে তুমি দ্রবণ থেকে আনো, কারণ সেখানে তো তোমাকে বলেই দিয়েছে 320 গ্রাম সম্পৃক্ত দ্রবণ 90 ডিগ্রি সেলসিয়াসে ছিল।
বাট আফটার 30°C তোমার 320 তো আর 320 নেই, সে অন্য কিছু হয়ে গেছে। সেই জন্য তখন আমাকে দ্রাবকের হেল্প নিতে হবে। দরকার লাগলে এই ম্যাথটা রিক্যাপ করে আবার দেখো, বাট এটা আসার চান্স অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো, 90°C আমার 71.17 গ্রাম ছিল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য, মানে নেসেসারি ছিল, আর 30°C 62.46। তাহলে এদের যে বিয়োগ ফলটা সেটাই তো তলানিতে পড়বে, তাই না? কারণ 30°C তাপমাত্রায় 100 গ্রাম দ্রব্য থেকে আমি যদি নিয়ে আসি 62.46 গ্রাম, হোয়াট ডাজ ইট মিন? যে সে 62.46 গ্রাম সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে, বাকিটুকু সে পারে না। কিন্তু আমি তো দেওয়া তো ছিল 71.17 গ্রাম, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি যে সুতরাং তলানি পড়ে 71.17 মাইনাস 62.46 গ্রাম। ওকে, তাহলে হোপফুলি আমরা জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে কি পুরো ম্যাথটা। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যশোর বোর্ডের ম্যাথ এটা। আর তুমি টেস্ট পেপার খুললেই দেখবে এই টাইপের ম্যাথ আসলে অনেক বেশি, ঠিক আছে?